বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন এখন বিএনপি কি করবে। আপনারা অনেকেই জানেন যে এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে নির্বাচনী যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে তাতে পরিষ্কার ইঙ্গিত আগামী বছর ফেব্রুয়ারির প্রথম দিকেই হবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। এবং এটা অবশ্যই বলতে হবে যে এই গত 13 মাস ধরে নির্বাচনের দাবিতে যে রাজনৈতিক শক্তি সবচাইতে বেশি ইউনূস সরকারের ওপর প্রেসার ক্রিয়েট করেছিল সেটি অবশ্যই বাংলাদেশের বিএনপি। কিন্তু গত 13 মাসে বিএনপির যে কর্মকাণ্ড তাতে গভীর সংকটের আভাস তৈরি হয়েছে। আর যেখানে সদ্য শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যেভাবে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের প্রতি ছাত্র সমাজের ঢালাও সমর্থন, তাতে বিএনপি সত্যি কি চিন্তায় পড়ে গিয়েছে? গত 13 মাসে বিএনপির পক্ষে যেটি করার সুযোগ ছিল সেটি বিএনপি কেন করতে পারেনি? জনমত কি হঠাৎ বদলে গিয়েছে? আর কেন এখন অনেকেই বলছেন আওয়ামী লীগ আর বিএনপি প্রায় সমমনস্ক দল? আজ আমরা আলোচনায় খুঁজে বের করার চেষ্টা করব জাতীয় নির্বাচনে বিএনপি কি করবে আর এই ভোটে তাদের ভূমিকাই শেষ পর্যন্ত কি হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আমার বন্ধু বিশ্লেষক সাংবাদিক পরমাশিস ঘোষায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, গত কয়েকদিন ধরে যে বিষয়টি আমরা দেখেছি এবং আমরা অনেকগুলো ভিডিও করেছি, বিশ্লেষণ করেছি, তুমি সিঙ্গেল করেছো, আমি সিঙ্গেল করেছি, সব মিলিয়ে অনেক ভিডিও যাচ্ছে এবং বাংলাদেশের যারা এই মুহূর্তে বাংলাদেশের দর্শক তাদের অনেকেরই আমাদের এই বিশ্লেষণের সঙ্গে তারা অনেকেই একমত হচ্ছেন। যেটা আমার তোমার কাছে সরাসরি প্রশ্ন, বিএনপি গত 13 মাসে সবচেয়ে বেশি নির্বাচনের জন্য প্রেসার ক্রিয়েট করেছে বা করে চলেছে এখনো পর্যন্ত ডক্টর ইউনূস সরকারকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের যে ফল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনের যা ফল এবং এই যে নির্বাচনের যে মহাসড়কে বাংলাদেশ চলতে শুরু করেছে, আগামীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন, এই ফলাফল যদি প্রায় এক হয় বা এই ফলাফলের ছায়া পড়ে এবং সেটা অবশ্যই বিএনপির অভ্যন্তরে এই বিষয় নিয়ে কাটাছেড়া চলছে। জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারি মাসে, বিএনপির ভূমিকা কি হতে পারে? একদম সহজ সরল অকাট্য ভাষায় তুমি দর্শকদের একটু এক্সপ্লেইন করো। দেখো, বিএনপির ভূমিকা নিয়ে যদি আমি বলতে হয় তাহলে আমি বিএনপির নেতৃত্বকে তারা যে গত 13 মাস ধরে যে কথা বলে এসেছে বা যে কার্যকারিতা দেখিয়েছে, আমি তাদেরকে এখানে চিকিৎসক বলবো। কেন চিকিৎসক বলবো? আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশের প্রধান একটা বিরোধী রাজনৈতিক দল কিন্তু বিএনপি অনেকটা এখানে চিকিৎসকের ভূমিকা নিয়েছে। তারা বুঝতে পেরেছিল বাংলাদেশের এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। সেই পরিস্থিতিটা কি, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল টেস্টের মধ্য দিয়ে কি হচ্ছে সেটা কিন্তু ধরা পড়ে। সেই প্রাথমিকভাবে প্যাথোলজিক্যাল টেস্টটা কি সেটা কিন্তু বিএনপি বুঝতে চেয়েছিল বা বুঝতে পেরেছে। যদিও এই ডাকসু বা জাকসুর নির্বাচনটা তো বিষয় বড় না, বড় হচ্ছে জাতীয় নির্বাচন। তারা এখন অনুধাবন হয়তো করতে পারবে যে আমরা যে 15 বছর ক্ষমতায় ছিলাম না এবং গত 13 মাসে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে, হয়তো তাদের মনে হতে পারে যে এখন কিন্তু একদম আমাদেরই কিন্তু জায়গা, যে বিরোধী দল হিসেবে যে আমরা এতদিন মানে নিপীড়িত ছিলাম, অত্যাচারিত ছিলাম, কথা বলার জায়গা ছিল না, সেই জায়গাটাতে এখন তৈরি হয়েছে এবং আছে এবং মানুষ কিন্তু আমাদেরকে জায়গা দেবে। যেহেতু আওয়ামী লীগের অংশ নিতে পারছে না, তারা কিন্তু একটা সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করেছিল। সেই জায়গা থেকে তাদের কাছে এই মুহূর্তে এই ডাকসু বা জাকসু নির্বাচনটা প্যাথোলজিক্যাল টেস্টের কিন্তু একটা রিপোর্ট হাতে উঠে এসেছে। এইবার বলবে তারা এখন কি করবে। তারা অবশ্যম্ভাবে তারা একটু নিজেরা যদি আত্মসমালোচনা করে, তো সমালোচনাটা কি, এই গত 13 মাসে বিএনপির কার্যকারিতা নিচু স্তলার, অনেককে হয়তো বাদ দিয়ে দেওয়া হয়েছে বা অনেকে ছেটে ফেলা হয়েছে বা দায় নেওয়া হয়নি, মানে সংশোধনের পথের কথা বলা হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের মানে সাধারণ মানুষের মনে কিন্তু মানে একটা শব্দ এইভাবে বললে হয়, আমি শব্দটাকে এপিট আর ওপিট, ওই টাকার এপিট আর ওপিট। কিন্তু এটা তো বোঝা উচিত ছিল যে গণ অভ্যুত্থান কিন্তু ছাত্র জনতা শিবির করেছে এবং স্বাভাবিকভাবেই আজকে জামাত শিবিরের যে ছাত্র লবিটা জিতেছে, তাদের যে ছাত্র শাখাগুলো জিতেছে মনে, তারা তো মানে যারা জিতিয়েছে ছাত্র সমাজ তো ভোট দিয়েছে ছাত্রদের, তারা তো দেখেছে, তারা বিএনপি কেও দেখেছে, তারা আওয়ামী লীগ কেও দেখেছে। এই জায়গাটায় কিন্তু বিএনপি কিন্তু আগেই বুঝতে পারলো কি হতে যাচ্ছে। এটা কিন্তু তাদের দিকে কিন্তু এখনো সময় আছে। পুরো অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস
এবং জানুয়ারি মাস, এই 4টে মাসে কিন্তু তারা বাংলাদেশের মানুষের হৃদয় কিন্তু ছোঁয়ার চেষ্টা করবে। তুমি বলতে চাইছো যে 5 মাস সময় রয়েছে এবং সেই 5 মাসে যদি তাদের এই যে রিকভারি সেশন, তারা যে ভুল ত্রুটিগুলো করেছে বা তাদের বিরুদ্ধে যে গত 13 মাসে যে অনাস্থার একটা বার্তা বা অনাস্থার একটা অবয়ব, অনাস্থার একটা যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ তৈরির পেছনে মূলত যে বিষয়গুলো উঠে এসেছে বলে আমার মনে হয়েছে। দেখো, আওয়ামী লীগ পতনের পর বিএনপি এটা বলার অপেক্ষা রাখে না, বিএনপি ভেবেছিল যে জনসমর্থন তারা স্বয়ংক্রিয়ভাবে পাবে। তবে একেবারে বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের টক শো গুলো দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন দেখছেন যে তাদের অর্থাৎ বিএনপির নতুন কোনো পরিকল্পনা নেই, কেবল শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতাই তারা করছেন। আর অন্যদিকে ডাক্তার ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের ভাষা খুঁজছিলেন, কিন্তু বিএনপি একেবারে সোজা বাংলা ভাষায় যদি বলা হয়, সরল ভাষায়, আমাদের সরকার গঠন করতে দাও, আমাদের নির্বাচন দাও, ক্ষমতায় যেতে দাও, এই ধরনের একটি পরিবেশ তৈরি করেছে। আর এই আবহেই বাংলাদেশের মানুষের মনে এই চিন্তা চেতনা তৈরি হয়েছে যে বিএনপি আর আওয়ামী লীগ এই দুটো রাজনৈতিক দলই মূলত ক্ষমতার রাজনীতির জন্য রাজনীতি করেন। এইটা কিন্তু গত 13 মাসে একেবারে পরিষ্কার হয়েছে বলে অনেকে মনে করছেন। অবশ্য আমাদের নিজস্ব বিশ্লেষণও যে বিএনপির মধ্যে প্রথমত যে অতি মানে সেলফ কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট আমরা দেখেছি, এবং অবশ্যই 15 বছর এই দলটির ওপরে আওয়ামী লীগের পক্ষ থেকে শাসক দল ও তৎকালীন শাসক দলের পক্ষ থেকে যেভাবে নির্যাতন, জুলুম, হত্যা, খুন, গুম যা হয়েছে সেটা এক অকল্পনীয়। এতে বিন্দু বিসর্গ কোনো ধরনের দাড়ি, কমাস বা বিস্ময় সূচকের শব্দ চিহ্ন ব্যবহার করার কোনো সুযোগ নেই। সেটি বাস্তবিক অর্থেই এত সুসংগঠিত একটি রাজনৈতিক দলকে কিভাবে ভেঙে একেবারে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছিল সেটা একদম ইতিহাস সাক্ষী, প্রমাণিত। কিন্তু গণঅভ্যুত্থানের মূল স্টেক হোল্ডার তো বিএনপি ছিল না। এখানে আমি একটা কথা বলি, একটা কথা আছে বাংলা চলতি কথা, যে নিজের ভালো পাগলেও বোঝে। 15 বছরের আওয়ামী লীগ সরকার, তার আগের বিএনপির সরকার বাংলাদেশের গ্রামীণ সাধারণ জীবনযাত্রার মানুষ বা ঢাকার খুব ইন্টেলেকচুয়াল সাধারণ নাগরিক, ইন্টেলেকচুয়াল কিন্তু সে সাধারণ নাগরিক, শিক্ষিত সম্প্রদায়, বিত্তশালী লোকেরাও আছে, সব শ্রেণীর মানুষরা, তাদেরকে এত বোকা ভাবাতো মূর্খের জায়গায় বাস করা। কেননা এখানে বাংলাদেশে যা কিছুই ঘটেছে, ক্ষমতার অলিন্দে যাওয়ার পরে কিন্তু সংস্কারকে কিন্তু কুসংস্কারে পরিণত করা হয়েছে, শাসনকে অপশাসনে পরিণত করা হয়েছে, শোষণকে স্বজন পোষণে পরিণত করা হয়েছে। তো সেই জায়গায় ক্ষমতার অলিন্দে যাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নির্বাচন। কিন্তু বাংলাদেশের মানুষের মনে কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন ছিল, ক্ষমতার অলিন্দে যারা যাবে, যারা গিয়ে চেয়ারে বসে দেশটাকে শাসন করবে, সেই শাসনমুখী সরকারে আসতে গেলে আগে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে, প্রশাসনিক পার্টে সংস্কার দরকার। সংস্কারটা আগে দরকার না নির্বাচনটা আগে দরকার। এখানেও কিন্তু একটুখানি বিএনপির নেতৃত্বে বলার ভুল ছিল। অন্তর্বর্তী সরকারের সঙ্গে যখন তাদের বারবার বৈঠক হয়েছে, প্যারালালি মানে এখানে একটু রাজনৈতিক ভাবে কৌশলগত যদি বলা হতো যে নির্বাচন তো অবশ্যই দরকার, কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচন করার দরকার, এই সুরটাকে তাদের কাছে খুব জোরালো ছিল, যেটা নিয়ে বিভিন্ন সময় আমরা আলোচনায় বসেছিলাম যে অনেক সময় কিন্তু কনফ্লিক্ট হয়েছে বিষয়টা। সর্বশেষ বিষয়টা গিয়ে একটা মধ্যস্থতার জায়গায় গিয়ে পৌঁছেছিল যখন ইউনূস সাহেব তারেক রহমান সাহেবের সঙ্গে গিয়ে বিদেশে দেখা করেছিলেন। তারপরে কিন্তু একটা ঐক্যমত্যের জায়গা তৈরি হয়েছিল এবং একটা আলাদা সুর, নির্বাচনী সুরের জায়গা তৈরি হয়েছে। একদমই, যেটা আমি একটু আগেও বলছিলাম যে এই দুটো রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ যারা অভিযুক্ত এবং এই মুহূর্তে দেশ থেকে বিতাড়িত এবং বাংলাদেশে তারা নিষিদ্ধ, বিএনপি গত 15 বছর তারা নির্যাতিত, নিষ্পেষিত, তারা রাজনৈতিক তাদের পরিমণ্ডল অনেক ছোট করে দেওয়া হয়েছিল। বিএনপি শীর্ষ নেতা তারেক রহমান লন্ডন থেকে দলটিকে পরিচালনা করে আসছিলেন, তবুও মামলা, হামলা, নানা ধরনের ঘটনায় তারা জর্জরিত। কিন্তু দুটো রাজনৈতিক দলের মধ্যে বেসিক যে মিলটি বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে এই দুটো রাজনৈতিক দলই মূলত ক্ষমতায় যাওয়ার রাজনীতি করেন। আওয়ামী লীগ নিঃসন্দেহে এটি প্রমাণিত সত্য যে তারা ক্ষমতা ধরে রাখার জন্য গত 15 বছর কি করেনি, সবই করেছে। সরকারে থাকলে উন্নয়ন করেছে। আওয়ামী লীগের সমর্থক নেতা বা আমাদের যারা কন্টেন্ট দেখেন, আমাদের কন্টেন্টে প্রচুর আওয়ামী লীগের সমর্থক নেতারা আমাদের গালমন্দ করেন যে আমরা ডক্টর ইউনূসের থেকে সুবিধা নিয়ে কাজ করছি। সেটা বলতেই পারেন, তাদের মতের সঙ্গে না মিললে তারা কখনো কখনো আমাদেরকে অন্য জঙ্গিও বলতে পারেন, আমাদেরকে পাকিস্তানিও বলতে পারেন। সেটা আওয়ামী লীগের নিজস্ব ট্যাগ রাজনীতির একটি তাদের চর্চা।
কিন্তু এটা তো ঠিক যে গত 15 বছর 3টি নির্বাচন যে বাংলাদেশে হয়নি, সেটা আওয়ামী লীগের শীর্ষ নেতারাই ভালো করে বোঝেন। বুকে হাত দিয়ে বা তাদের যে ধর্মগ্রন্থ সেটা ছুঁয়েও তারা বলতে পারবেন না যে তারা ভালো নির্বাচন করেছেন বা জনগণের স্বতঃস্ফূর্ত বা জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছেন। এটা 100% নয়, এটা সবাই জানে। তারা ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করেছেন, আর অন্যদিকে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু বিএনপি সেটি পারেনি। যেমন এর আগে যখন আওয়ামী লীগের সরকার গঠন করার আগে যখন 111 হলো, তার ওই সময় তো বিএনপি ক্ষমতায় ছিল। তো বিএনপি ক্ষমতায় থাকার সময় আমরা কি দেখেছি, একই রকম ভাবে তারাও ক্ষমতা দখল করার জন্য আওয়ামী লীগের ওপর নানা ধরনের হামলা করেছে। সেখানেও প্রচুর দুর্নীতির অভিযোগ রয়েছে। বিএনপি আওয়ামী লীগের মধ্যে তফাৎটা হচ্ছে যে তারা শাসক যন্ত্র বা শাসন যন্ত্রে বিএনপির থেকে আওয়ামী লীগ খানিকটা বেশি সময় পেয়েছে, আওয়ামী লীগ থেকে বিএনপি কম পেয়েছে। কিন্তু দুর্নীতির যে বিষয়গুলো বা স্বজন পোষণ বা নানা ধরনের কারাপশনের যে বিষয়গুলো নিরিখে সেই দুটো দল কিন্তু সময়ে যদি ক্ষমতায় থাকতো, বিএনপি 15 বছর, আওয়ামী লীগ 15 বছর, তাহলে দুর্নীতির যে দাঁড়িপাল্লা সেটা কিন্তু প্রায় সেম হতো, মানে একেবারে কাটায় থাকতো। নিঃসন্দেহে এটা বাংলাদেশের সাধারণ মানুষ যারা দর্শক তারা বুঝবে। এবার আমি বলতে চাচ্ছি যে ঠিক আছে, আওয়ামী লীগ থেকে বিএনপি শিক্ষা পেয়েছে। আমি বিশ্বাস করি বিএনপি ক্ষমতায় গেলে অ্যাটলিস্ট আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের যে ভুল, সেই ভুলগুলো করবেন না। সেটি ভিন্ন প্রসঙ্গ। নতুন বাংলাদেশে তারাও নতুন ভাবে চিন্তা ভাবনা করে রাজনীতি করছেন, সেটাও বিশ্বাসযোগ্য, ঠিক আছে। কিন্তু এই দুটো দলের অতীত এবং বর্তমান 13 মাসে আমরা দেখেছি, গত 13 মাসেও কিন্তু প্রায় একই রকম বিএনপির বিরুদ্ধে একই রকম অভিযোগ এসেছে। দখলদারিত্ব, চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় গিয়ে হামলা, এগুলো কিন্তু হয়েছে। বিএনপির শীর্ষ নেতৃত্ব তারা চেষ্টা করেছেন, যা তুমিও যেটা বলেছো যে তাদের যখনই অভিযোগ এসছে তখনই তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু মানুষের প্রত্যাশা বিএনপির ওপর অনেক বেশি, কারণ এনসিপি সদ্য ভূমিষ্ঠ হওয়া দল। জামায়াত ইসলামী ধর্মীয় কারণে বাংলাদেশের একটি বড় সংখ্যক মানুষ, যেহেতু তারা সরাসরি জনপ্রতিনিধি হিসেবে তাদেরকে পছন্দ করবে কি করবে না সেটা ভোটের বাক্সে প্রমাণ হবে। সেটা নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ এখনো প্রস্তুতি নিয়েছে বলে আমার মনে হয় না। কিন্তু বিএনপির দিকে মানুষের বেশি আস্থা ছিল যে শেখ হাসিনার সরকার বা তার রাজনৈতিক কৌশল যে অপকৌশল ছিল সেখান থেকে বেরিয়ে আসবে বিএনপি। কিন্তু 13 মাসে সেই আশা ন্যূনতম পূরণ করতে তারা ব্যর্থ। ফলাফল কি হয়েছে? এই ফলাফলটি ডাকসু এবং জাকসুর নির্বাচনের মধ্য দিয়ে আভাস পাওয়া যাচ্ছে। দেখো, তুমি খুব প্রবাদ বলো, আমি বাস্তব এবং কাট কিছু কথা বলতে পছন্দ করি, কিন্তু তোমার সঙ্গে আমি আজকে সুর মিলিয়ে বলবো, দেখো আমরা যখন আমাদের মা বোন, আমাদের স্ত্রীরা যখন ভাত রান্না করে, ভাতের একটি চাল দেখে টেস্ট করেই বলে যে ভাতটা কতটা চালটা কতটা ফুটেছে, তাই তো? মানে এটাই তো বাস্তবতা, বোঝা যায় যে কি অবস্থা। তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে জামাতের ছাত্র শিবির এলো বা অন্য কিছু এলো, সেটা অন্য বিষয়, এই আলোচনায় নয়। কিন্তু তারা যে বিএনপি কে প্রত্যাখ্যান করলো, তাদের যে বিএনপির প্রতি অনাস, সেটাকেই কিন্তু আমি বড় বলে মনে করছি যে ওই একটি চাল প্রেস করে বা টিপে পুরো ভাত হয়েছে কিনা তার নির্ণায়ক কিন্তু ধরে নিতে হবে এই দুটো শিক্ষা প্রতিষ্ঠান। এবং কোন দুটো শিক্ষা প্রতিষ্ঠান? বাংলাদেশের সর্বোচ্চ এবং দ্বিতীয় বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান, এবং যে শিক্ষা প্রতিষ্ঠানের কারা ভোট দিয়েছেন, যারা আগামীর বাংলাদেশ গড়বেন, যারা মন্ত্রী, যারা আমলা হবেন, চিকিৎসক হবেন, যারা বাংলাদেশকে চালাবেন, সেই ছাত্র যুবরাই কিন্তু ছাত্র শিবিরের সদস্যদের তাদের ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত করলেন। ফলাফল এখানে পরিষ্কার যে বিএনপির প্রতি বা বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দলের প্রতি এই বড় সংখ্যক শিক্ষিত ছাত্র জনতার কিন্তু অনাস্থা তৈরি হয়েছে। এবং এটি কিন্তু বিএনপির এখন জাতীয় নির্বাচনে তাদের অংশগ্রহণ এবং জাতীয় নির্বাচনে তারা কিভাবে ডিল করবে এবং রাজনৈতিক সমীকরণ কি হবে, এটি কিন্তু বড় ধরনের ফ্যাক্টর হিসেবে আমার মনে হচ্ছে। এখন তুমি বলো। বারবারই বলবো, এখানে কিন্তু বিএনপির এক কথায় কিন্তু সাপে বর হয়েছে। নির্বাচন 4 থেকে 5 মাস এখনো বাকি। কেন কথাটা বললাম? দেখো, একটা ক্লাস অফ পিউপিল বলে কথা আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যারা পড়ে, যারা নির্বাচনে জয়লাভ করালো জামাতের ছাত্র শিবিরকে, এই প্রেক্ষাপট, এই পেরিফেরিটা, এই ক্লাসিফাইড ভোটটা কোন শ্রেণীর
মানুষরা দিয়েছেন, এটা কিন্তু বুঝতে হবে। আর জাতীয় সংসদের নির্বাচনে একটা সামগ্রিক স্তরের সমস্ত ফিল্ডের মানুষ কিন্তু ভোট দেবে। এখান থেকে একটা শিক্ষিত, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মাস্টার্স, ঠিক আছে, সে একটা চট্টগ্রাম বা অন্য বাংলাদেশের আরো অন্যান্য বিভিন্ন জেলায় যেসব ইউনিভার্সিটি আছে সেখানকার একটা মাস্টার্স ছেলেকে কিন্তু প্রভাবিত করতে পারবে, অবশ্যই পারবে। কিন্তু বুঝতে হবে সাধারণ পিউপিল, আমাদের কলকাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রকে কিন্তু প্রভাবিত করতে পারে, কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রটা কল্যাণী বা রানাঘাট বা কৃষ্ণনগর, মানে আমাদের কলকাতার একটা দিনমজুর, একটা রিক্সা চালক, একটা শ্রমজীবী মানুষ, তুমি একে ভোট দাও, সে যদি তাকে প্রশ্ন করে আমি ভোট দেবো, আমার যে দিনে 180 টাকা রোজ, এটা কি আপনার কথা শুনে ভোট দিলে আপনি কনফার্ম করতে পারবেন? এই যে জিনিসটার বোঝার জায়গাটা কিন্তু বিএনপি এখন বুঝতে শুরু করবে, এবং তারা প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নিজস্ব ভিজিলেন্স টিম থাকে, মানে মানুষ কি বলছে জানা এবং বোঝা, সেটা কিন্তু আমার মনে হয় ওনারা শুরু করে দিয়েছে গতকাল থেকে। এটা ভারতবর্ষের রাজনীতিকদের কাছ থেকে যেটুকু তাদের কাছে যাওয়ার সুযোগ হয়েছে, নির্বাচনের আগে তাদের যে স্ট্র্যাটেজি দেখার সুযোগ হয়েছে, সেখান থেকে আমার মনে হয় যে একটা ছাপ কিন্তু পাওয়া গেছে। কিন্তু এই ছাপটা কতটা ছাপ, পূর্ণাঙ্গ না অর্ধেক না মানে 100-র মধ্যে 25%, সেই ছাপটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে। এটা নিয়ে কিন্তু তারা এই জাতীয় নির্বাচনের আগে যে নির্বাচনটা হয়ে গেল, মানুষের কি মনের ফ্লেভার, ছাত্র সমাজে কি মনের ফ্লেভার, আর বাকিদের কি মনের ফ্লেভার হতে পারে, এটা কিন্তু ওদের বোঝার জায়গা কিন্তু একদম এসে গেছে, এবং সেটা কিন্তু আর হাতে আর 4 থেকে 5 মাস। যাই হোক, এখানে একটা বড় প্রশ্ন যে 13 মাসে বিএনপি তাদের যে কর্মকাণ্ড সেটা বড় প্রশ্নবিদ্ধ, এবং সেটাকে রিকভারি করার ক্ষেত্রে 5 মাস এর ক্ষেত্রে যথেষ্ট সময় বলে তুমি মনে করছো। সেটা অবশ্যই বিএনপি নেতা নেতৃত্ব কিংবা বিএনপি নীতি নির্ধারণ যারা করেন তারা নিশ্চয়ই সেই স্কেচ করবেন। তবে এই মুহূর্তে বাংলাদেশের বাংলাদেশ যে নির্বাচনী যে রেলগাড়িতে বা মহাসড়কে চলেছে, তাতে কিন্তু এটা পরিষ্কার যে এই নির্বাচনের ট্রেন্ড, এই রেলগাড়ি যদি এই সমগতিতে বা এই ধরনের এই ট্র্যাকে চলে, তাহলে অবশ্যই বিএনপির মধ্যে চ্যালেঞ্জ গুলো হচ্ছে যে এই 13 মাসে বিএনপির যে ভুলগুলো করেছে সেই ভুলগুলোর ক্ষেত্রে হয়তো তাদের প্রকাশ্যে ভুল স্বীকার করা, এবং অবশ্যই যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের তালিকা করে একেবারে গণমাধ্যমের সামনে তাদেরকে বহিষ্কার করা। এবং এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা কোন কৌশলে রাজনীতিটা করছেন সেটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করা, এবং অবশ্যই শুধুমাত্র বাংলাদেশের হাসিনা বা আওয়ামী লীগ বিরোধী সুর তুলে নয়, বরং বাংলাদেশের সাধারণ মানুষের কাছে কমিটমেন্ট করা যে তারা ক্ষমতায় এলে, তারা যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে কিভাবে বাংলাদেশকে গড়বে। শুধু তাই নয়, ক্ষমতায় না গেলেও আগামী 5 বছর তারা যদি বিরোধী শক্তি হিসেবে থাকে, তাহলে বাংলাদেশে তারা কি আবার বিরোধী ধ্বংসাত্মক রাজনীতি করবেন, নাকি সরকারের সঙ্গে সহযোগী হয়ে আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা সহযোগী হয়ে থাকবেন। এগুলো কিন্তু এই মুহূর্তে বিএনপি নেতৃত্বকে বা বিএনপির সমর্থকদেরকে ভাবতে হবে। নালে কিন্তু বিএনপির এই যে ক্ষমতায় যাওয়ার বিষয়টি আমার কাছে কোথাও গিয়ে অনিশ্চিত বলে মনে হচ্ছে, বা 50-50 বলে মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। যদিও এই রায় কোনো একটা সম্ভাবনা বা আশঙ্কার উপরে নয়, এই রায়টা বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের রায়, সেটি অবশ্যই রিফ্লেক্ট করবে। কিন্তু ভোট আগামী ফেব্রুয়ারি মাসে হতে চলেছে সেটি ঠিক, এবং তুমি হয়তো জানো যে ইতিমধ্যেই জামায়াত ইসলামী, এনসিপি সহ ইসলামপন্থী 8টি রাজনৈতিক দলকে নিয়ে তারা একটা জোট করছে, এবং তারা কিন্তু আন্দোলনের নামারও কথা বলছে, এবং এই আন্দোলন বা এই জোটটা হলে বিএনপির পক্ষে কিন্তু যথেষ্ট বিব্রতকর বলেই আমার কাছে মনে হচ্ছে। কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যতটা আমার কাছে খবর রয়েছে, ততটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো যদি তারা একটা কমন টেবিলে বসে পড়েন দেশ গড়ার ক্ষেত্রে বা নির্বাচনে লড়ার ক্ষেত্রে বা বিএনপির বিরুদ্ধে, তাহলে কিন্তু একেবারে সহজ কথায় বিএনপির আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সেটা কিন্তু ভয়াবহ কঠিন হবে। এবং বিএনপির এই মুহূর্তে যা সাংগঠনিক ক্ষমতা বা তাদের যে জেলায় জেলায় বা থানা লেভেলে যে সংকট, যে দল উপদলীয় কোন্দল, ক্ষমতায় কে যাবে, এখন তারা এই মুহূর্তে ক্ষমতায় চলে গিয়েছে বলে যেভাবে নিজেদের মধ্যে পাওয়ার অফ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে বলে আমার কাছে খবর রয়েছে, সেগুলো কিন্তু একেবারেই বিএনপির জন্য বড়সড় বিপর্যয়ের কারণ হতে পারে। এবং এক্ষেত্রেই আসলে সাবধান হতে হবে, কারণ গত 15 বছরের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের কাছে ভালো নয়, এবং তারা নতুন করে ঝুঁকি নেবেন বলে আমি অন্ততপক্ষে
বিশ্বাস করি না। এখানে যেটা আমার লাস্ট যে কনক্লুশন আমি বলবো সেটা হচ্ছে যে এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে লড়তে যাচ্ছে, সাধারণ মানুষের যে ভোটের আশীর্বাদ বা ভোট কেনা বা ভোট পাওয়া, তার জন্য কিন্তু সফলতা, কেউ নিজের সফলতাটাকে দিয়ে মার্কেটিং করবে, কেউ তার ব্যর্থতাটা দিয়ে মার্কেটিং করবে। এই ব্যর্থতা দিয়ে কিভাবে মার্কেটিং করবে? নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য যা যা করণীয় দরকার সেটাকে নিয়েই মার্কেটিং এর ভাষা, রাজনীতির মঞ্চে তারা সেটা কিন্তু করবে এবং করা উচিত। তবেই কিন্তু মানুষের আশীর্বাদটা পাবে। সফলতা, লাস্ট কথা, যে সফলতা এবং ব্যর্থতা নিয়ে রাজনীতিকরা কিন্তু এখন ভোট বাক্স কেনার জন্য, ভোট বাক্স কেনার মানে ভোট মানুষ দেবে, সেই ভোট পাওয়ার জন্য কিন্তু এখন একেবারে মার্কেটিং এ নেমে পড়বে এবং নামলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে জাতীয় নির্বাচনে কার বাক্সে কত ভোট পড়লো এবং কারা বাংলাদেশের অল ইন্ডিয়ার সরকারের ক্ষমতায় গেল। কিন্তু এখান থেকে একটা সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে এই দুটো নির্বাচন কিন্তু একটা গতি বাড়িয়ে দেবে রাজনীতির লোকেদের, এবং যেহেতু নির্দিষ্ট সময়, এই সময়টা যদি 2.5 বছরের পরে হতো তাহলে সংশোধন হওয়া, পরিশুদ্ধ হওয়ার কিন্তু যে গতিময়তা, যে মানসিক চাপ, সেটা কিন্তু অনেকটা থিতিয়ে থাকতো। এখন কিন্তু অনেক গতিটা বাড়িয়ে দেবে, যে একটা নির্বাচনের ফলাফল পেয়েছি, একটা হাতে গরম পরিবেশ, এখন তাহলে আমাদের কি করণীয় উচিত, নির্বাচন এসে গেছে, মানুষকে বোঝানোর, মেরিটকে বোঝানোরও কিন্তু জায়গা তৈরি হয়ে গেছে। কারণ বাংলাদেশের মানুষও এখন চায় যে একটা আমাদের দেশে একটা সত্যিকারের একটা সব মানুষের সমর্থন নিয়ে একটা জাতীয় সরকার আসুক। সরকার আসলে প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে, ক্ষয়ক্ষতি তো কম বেশি সকলেরই হয়েছে। তো এখন একদম খুব মুমূর্ষু সময় এই 4-5 মাস, যে যেভাবে ব্যবহার করে মার্কেটিং করে রাজনীতির মঞ্চে বাংলাদেশের অল ইন্ডিয়া আসতে পারে ক্ষমতায় মানুষের আশীর্বাদ নিয়ে, এটাই কিন্তু বলার বিষয়। অনেক ধন্যবাদ। শেষ করব প্রিয় দর্শক শুধু একথা বলেই, বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, যেটি আজকে একটি অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে আবারও বাংলাদেশের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন। আর বিএনপি এখন এই মুহূর্তে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। তারা কি সত্যিই বিকল্প সরকার হিসেবে বাংলাদেশে উঠে আসবে, নাকি আবারও তারা ক্ষমতার রাজনীতিতে আওয়ামী লীগের প্রতিচ্ছবি হয়ে থাকবে? এখন প্রশ্ন একটাই, বিএনপি কি ভবিষ্যতের জন্য নতুন ভিশন তৈরি করবে, নাকি কেবল ক্ষমতায় ফেরার পুরনো স্লোগানকে আটকে ধরে থাকবে? প্রিয় দর্শক, আজকের এই আলোচনার কোন অংশের সঙ্গে আপনারা ভিন্নমত বা কোন অংশের সঙ্গে আপনারা সহমত সেটি লিখে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন নিজেদের মাঝে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। পরমাশিস, তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে মূল্যবান সময় দর্শকদের সামনে শেয়ার করলে এবং বিশ্লেষণ করলে। আপনারা যে যেখান থেকে দেখছেন, আমার বিশ্বাস সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে। নমস্কার।